নমস্কার। আজকের ভিডিওতে খুব ইম্পর্টেন্ট কিছু টপিক নিয়ে আলোচনা করব। প্রথমেই তো আমি আপনাদের সামনে নেক্সট উইকের একটু মার্কেটের অ্যানালিসিস বা আউটলুক নিয়ে কথা বলবো। চারখানা স্টকের কথা বলবো, খুব ইন্টারেস্টিং স্টক যার উপর একটু নজর রাখা যেতে পারে বলে আমার ধারণা। সেই চারটে স্টক নিয়ে আলোচনা করব। মার্কেট নিয়ে তো আলোচনা থাকবে, আর তার সাথে সাথে জুন মাসের প্রায় শেষ হয়ে গেল বলতে পারেন, শেষ উইক। তো তাহলে জুন মাসে আমার পিএনএল নিয়ে একটু আলোচনা করব, যেটা যে অ্যাকাউন্টে আমি মে মাসে আপনাদের সাথে একসাথে জার্নি শুরু করেছিলাম তারও একটু আপডেট দেওয়ার চেষ্টা করব। চলুন শুরু করি। প্রথমে প্রথমে একটু আপডেট দিয়ে নিই আমার পার্সোনাল পিএনএল এর। তার আগে আমি জানেন এই ধানের এই অ্যাকাউন্টটা আপনাদের সামনেই আমি শুরু করেছিলাম, যদি বলেন মে মাসে, যেখানে আমি মে মাসেই দেখুন এখানে একটা সুইং ট্রেডিং চ্যালেঞ্জ টাইপের আপনাদের সামনে শুরু করেছিলাম। তখন এই অ্যাকাউন্টেই দেখুন 45 পয়সা ব্যালেন্স ছিল, মানে ব্যালেন্সও জিরো ছিল। আমি তারপর এখানে 7 লাখ রুপিস এনেছিলাম, তারপর সেটা দিয়ে মে মাসে জার্নি শুরু করা ছিল। সেটা সুইং ট্রেডিং 2025 বলে আমি একটা প্লেলিস্টও তৈরি করে রেখেছি, সেইখানে পুরো আপডেট আছে। এই ভিডিওটাও সেই প্লেলিস্টের মধ্যেই থাকবে এবং এই ভিডিওর শেষে আমি ওই প্লেলিস্টের লিঙ্কটাও দিয়ে দেবো। ঠিক আছে, যাই হোক, এটা ছিল একটু তথ্য। এবার আপনারা হয়তো অনেকে বলবেন যে সঞ্জয়, তোমার পিএনএল দেখে আমার কি লাভ হবে? তিনটে লাভ হবে, সেটা আগে বলে দিই। তিনটে লাভ হবে আপনাদেরকে বলছি। নাম্বার ওয়ান লাভ হবে যে সবাই আমরা জানি যে শেয়ার মার্কেটে হয়তো পয়সা তৈরি হয় না। আদৌ কি পয়সা তৈরি করা যায়? কারণ সেবির রিপোর্টও বলছে তো অনেকেই লস মেকিং, স্বাভাবিক। তাহলে ভালো করে শিখে জেনে বুঝে যদি কাজ করি, তাহলে কি মানে সত্যি পয়সা রোজগার করা যায়? সেইটা একটা কনফিডেন্স আনার জায়গার জন্য সেটা কাজে লাগবে। এটা হলো নাম্বার এক। দু নম্বর হচ্ছে, দেখুন, আপনিও তো আপনার সময় আমাকে দিচ্ছেন, এই যে ভিডিও দেখছেন বা এই মার্কেট নিয়ে অ্যানালিসিস দেখছেন, এই দেখছেন, আপনার সময় আমাকে দিচ্ছেন। তা আপনি যাকে সময় দিচ্ছেন সে নিজে ঠিকঠাক ট্রেডার কিনা সেটাও তো যাচাই করে নিতে হবে। আপনি যখন বাজারে যান, একটা মাছ কেনেন, টিপে টিপে তো দেখে নেন, কানকোটা উল্টে দেখে নেন তাজা কিনা, এরকম তো দেখেন, তারপর তো নেন, তাই না? আলু কিনলেও সেটাকে বেছে বেছে কেনেন। আর এখানে আপনারা নিজেদের সময় দিচ্ছেন, শেয়ার মার্কেট নিয়ে জানছেন, যে বলছে তার নিজের ক্রেডিবিলিটি আছে কিনা সেটাও তো জানতে হবে। সেটাও তো একটা উপকারে লাগার কাজ, তাই না? নাহলে তো সময়টা অপচয় হবে, আর টাইম ইজ মানি। ঠিক আছে, তাহলে সেটা। তৃতীয় নম্বর যেটা লাগবে, সেটা যেটা আমি আপনাদের সাথে প্রমিস করেছি, জানেন এখন 3 মাস বাদের ডেটা নিয়ে আরামসে, ট্রেড নিয়ে আরামসে আলোচনাও করা যায়। তো আমি তাই বলেছি যে মে মাসে যে ট্রেডগুলো আমি করেছি, তার মধ্যে ভালো ট্রেড, খারাপ ট্রেড কোথায় হয়েছে, স্টকের নাম বলে চার্টে দেখিয়ে যে এইখানে নিয়েছিলাম, এইখানে বেচেছি, এই কারণে আমি কিনেছিলাম, এই কারণে আমি বিক্রি করেছিলাম, সেই জিনিসগুলো চার্টে দেখিয়ে টেকনিক্যাল অ্যানালিসিসটা, সেটা তো আপনাদের কাজে দেবে। সেইটা আমি কিন্তু করব। মে মাসে যে ট্রেডগুলো নিয়েছি তার আপডেট আসবে 3 মাস বাদে, জুন জুলাই অগাস্টের বাদে সেপ্টেম্বর মাসে আমার ভিডিও থাকবে, যেখানে আমি মে মাসের পুরো ট্রেড নিয়ে, কারণ 3 মাস হয়ে যাবে আরামসে আমি কথা বলতে পারি, জানেন এখন অনেক সেবির একটু রেগুলেশন হয়ে গেছে। সেপ্টেম্বর মাসে কিন্তু আমি আরামসে সেইগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তাহলে আমার এই সিরিজের সাথে থাকলে আপনার এই লাভটাও হবে। ঠিক আছে, যাই হোক, মে মাসেই ট্রেডিং সিরিজটা ছিল, এই মাসে যদিও ছিল না, কিন্তু তাও একটু আপডেট আপনাদের দিয়ে দিই। অনেকের কয়েকজনের প্রশ্ন থাকে যে কি হলো। যাই হোক, আগে এখানে পে ইন পে আউট হিস্ট্রিটা দেখে নিন। যদি দেখেন যে লাস্ট 30 ডেজেও কিছু করিনি, লাস্ট 30 ডেজের ফান্ডস উইথড্রয়াল হয়েছে, এখানে একটা মনে রাখবেন, উইথড্রয়াল করেছি 65,000, একটু প্রফিট বার করে নিয়ে এটাকে ইনভেস্ট করেছি। কিন্তু যদি আমি সিলেক্ট কাস্টম টাইম পিরিয়ড যদি করি, এখানে আমি ওই মে মাস, তো এই পুরো মাসের এপ্রিল মার্চ যে কোনো সময় থেকে যদি নিই, তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমি একবারই এই যে ফান্ডস অ্যাডেড যদি দেখেন, এখানে আমি একবারই 7 লাখ রুপিস আমি কিন্তু এনেছিলাম। আর তার আগে 5 লাখ, এটা ফেলিয়ার হয়েছে, এই ট্রানজ্যাকশনটা সাকসেস হয়নি। তবে 7 লাখ দিয়ে আমি শুরু করেছিলাম। আর যা এখন পিএনএল দেখবেন তার থেকে 65,000 টাকা আরও অ্যাড করে দেবেন, কারণ 65,000 টাকা আমি উইথড্র করে নিয়েছি। ঠিক আছে, এটা যাতে মনে থাকে। চলুন এবার তাহলে 7 লাখের ক্যাপিটাল একটু পিএনএল দেখিয়ে নিই। ট্রেডার্স ডায়েরিতে এখানে আসবো।
ট্রেডার্স ডায়েরিতে এলে যদি দেখেন, আমি এখানে মান্থলি আছি, আমি এখানে আগে যাব মে মাসে। এখানে দেখছেন মে মাস, ধান এদের ইন্টারফেসটা একটু চেঞ্জ করেছে। আগে এই ইন্টারফেসটা যে মান্থলি উইকলি এরকম, এই ব্যাপারটা মোবাইল অ্যাপ্লিকেশনে ছিল, এখন ডেস্কটপে ওরা এরকম ব্যাপারটা করে দিয়েছে। এটা ভালো, এখানে ট্রেডেড অন, নাম্বার অফ প্রফিটেবল ডেজ এগুলোও দেখায়, এটাও ভালো। এটা আগে মোবাইলে দেখাতো, ঠিক আছে। তো দেখুন এখানে নেট রিয়ালাইজ প্রফিট 7 লাখের ক্যাপিটালে আমি 2,47,000 টাকা প্রফিটে ছিলাম নেট, ঠিক আছে, নেট প্রফিট, ঠিক আছে, নেট মানে ব্রোকারেজ এই ট্রানজ্যাকশন চার্জেস সব কাটার পরে, তাহলে 2,47,000 মানে যদি 7 লাখের ক্যাপিটালে দেখেন 40%-এর মানে 30 থেকে 35%-এর মধ্যে, যেটা একটা ঠিকঠাক রিটার্ন। এবং আপনারা সবাই জানেন মে মাস কত খারাপ ছিল আমাদের বাজারের জন্য, এবং সুইং ট্রেডিংয়ের পুরো জিনিসটা মে মাসটা যথেষ্ট খারাপ ছিল, যুদ্ধ থেকে শুরু করে সবই আমরা দেখেছি। এইটাতে যাবেন না, এটা কিন্তু অফ অল টাইম এই অ্যাকাউন্টে কি সেটা দেখাচ্ছে, এটা জুন 2024-এর ডেটা, সুতরাং তা নয়, এখন 25-এর ডেটাই দেখবেন, ঠিক আছে। তো 2,47,000 টাকা মানে 35%-এর মতো প্রফিট কিন্তু ছিল। গুড, ভেরি গুড। যদি ট্রেড দেখেন 16টা ট্রেড করেছি, ইন প্রফিট ডেজ 9, তার মানে লস কিছুও ট্রেড আছে, কিছু হয়তো অ্যাডজাস্টমেন্ট করেছি। ধরুন আমি কথার কথা বলছি, 100টা স্টক কিনলাম কোনো একটা স্টকের কোনো একদিন, নেক্সট দিন হয়তো আমি তার থেকে অল্প একটু দেখছি যে অতটা ভালো যাচ্ছে না, আমি তার থেকে হয়তো 50টা শেয়ার বেচে দিলাম, একটু লস আছে তাতে, আর বাদ বাকি 50টা ধরুন আমি ক্যারি করলাম, তাহলে ওই দিন যে একটু লস বুক করলাম সেটা লস ডে হিসাবেই দেখবে ওই ব্যাপারটা। হয়তো তারপর বাদ বাকি 50টা কোয়ান্টিটিতে আমি টোটাল লাভ করলাম, কিন্তু ওই দিন যেহেতু লস বুক করেছি তাই লস দেখাবে, এই ব্যাপারগুলো আছে, কিন্তু ঠিক আছে, এই ডেটাটাও আপনাদের সামনে হরে ধরে ঠিক আছে। জুন মাসে যদি দেখেন, আমি নেক্সট মাসে যাই, এটা মে মাসের ডেটা, জুন মাসে যদি দেখেন তাহলে এই জুন মাস চলে এলো আপনাদের সামনে। জুন মাসে যদি দেখেন নেট রিয়ালাইজড কিন্তু যদি 13 লাখ 14 লাখের মতো দেখাচ্ছে, তার মানে পার্সেন্টেজ টার্মসে যদি আমি দেখি 7 লাখ ক্যাপিটালের যদি পার্সেন্টেজ টার্মসে দেখি, তাহলে কিন্তু প্রায় ডাবল, মানে 100 না 200%। আর টোটাল যদি দেখেন 1384 প্লাস মে মাসে 247, সেটা যদি অ্যাড করেন তাহলে তো মানে হ্যাঁ পার্সেন্টেজ টার্মসে 225 এরকম 200%-এর উপরে টোটাল প্রফিটটা কিন্তু গিয়ে দাঁড়িয়েছে। এটা কি মানে স্বাভাবিক ব্যাপার? না, একটু অস্বাভাবিক ব্যাপার। এটা অ্যাবনর্মাল, মানে অ্যাবনর্মাল বলবো না, মানে সুপার নর্মাল রিটার্ন এই মাসে মার্কেট দিয়েছে। সেইটা হ্যাঁ, এর মধ্যে কি ট্রেড ছিল, কিছু ডেলিভারি ট্রেড ছিল, মানে সুইং ট্রেডিং, কিছু ডেলিভারি ট্রেড ছিল, কিছু এমটিএফেও ট্রেড ছিল। এমটিএফ মানে মার্জিন অন ডেলিভারি, সেটাও ছিল, সেটা আমাকে একটু বেশি লাভ দিয়েছে। যদিও বলি মার্জিনে নিয়ে কিন্তু ট্রেড করাটা উচিত নয় আফটার এক্সপিরিয়েন্স। যদি আপনি প্রফিটেবল ট্রেডার থাকেন, একটু এক্সপিরিয়েন্স থাকে, তারপরেই মার্জিন অন ডেলিভারি বা এমটিএফে ট্রেড করবেন। আমার এমটিএফ নিয়ে ভিডিও আছে, এমটিএফ সঞ্জয় টক্স বাংলা বলে সার্চ করে নেবেন, ওখানে ডুজ অ্যান্ড ডোন্টস, কারা করতে পারে, কাদের করা উচিত নয়, সেইগুলোও দিয়েছি। কারণ লেভারেজ প্রোডাক্টে কিন্তু রিস্ক বেশি থাকে, ঠিক আছে। আমি কিন্তু বেশিরভাগ ডেলিভারি নিয়েই কাজ করেছি, একটু অল্প স্বল্প এমটিএফেও নিয়েও কাজ করেছি, সেটাও আপনাদের জানানো রাখলো। যাই হোক, মোটামুটি ভালো শেষ করা গেছে এই মে আর জুন মাসটা। জুলাই মাসে কি হয় সেটা দেখা যাক। আবারও বলছি, কোনো রকম কিছু প্রমাণ করার ব্যাপার নয়। যে 3টে পয়েন্ট আমি আপনাদের সামনে লিখেছিলাম, সেই 3টে পয়েন্টের জন্য যে যার থেকে শুনছেন সে নিজের ক্রেডিবিলিটি আছে কিনা, এবং আমার কথা রইল সেপ্টেম্বর মাসে কিন্তু আমি পুরো ট্রেড অ্যানালিসিস আপনাদের সামনে আলাদা করে ভিডিও আকারে এনে বলবো। এইবার আসি নিফটির ব্যাপারে যদি দেখেন, একটু নিফটি অ্যানালিসিসটা করে নিই। নিফটি তো সুন্দর একটা ব্রেকআউট দিয়ে উপরের দিকে গেছে, এবারে ও মাঝামাঝি জায়গায় আছে, মানে উপরের দিকে 26,000। কেন বলছি, এই নিজেই দেখতে পাচ্ছেন উপরের দিকে 26,000, এই টপের কাছাকাছি একটু রেজিস্ট্যান্স থাকে, সেই একটা জায়গা আছে। আর নিচের দিকে তো এখন 25,000টা একটা স্ট্রং সাপোর্ট। তো এর মাঝামাঝি 25,000-এর উপরের দিকে যদি একটু দেখেন, 25,200টাও একটা স্ট্রং সাপোর্ট। এবং আলটিমেটলি যদি 25,400-500টাও হবে, যদি পরের দিন বা এই 600 লেভেলটাও হোল্ড করে, তাহলে, তার আগে নয়। এখন কিন্তু 25,200টা, ঠিক আছে। তো এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন। এখন 25,200, যেটা 200 থেকে 250 এই রেঞ্জটা, যেটা আমি এই লাইন দিয়ে গতকালের ভিডিও বা তার আগের ভিডিওতেই আমি মার্ক করে দিয়েছিলাম।
সেটা এখন একটু ফার্স্ট সাপোর্ট হিসেবে কাজ করবে, এমনিতে ঠিক আছে। তবে এখন কি নতুন পজিশন নেওয়া যায়? এখন নতুন পজিশন তো নেওয়া উচিত নয়, মাঝামাঝি আছে, না সাপোর্টে আছে না কনসোলিডেট করছে না। এইখানে যাদের আগে থেকে পজিশন নেওয়া আছে, অনেকের হয়তো আছে, কোনো স্টকে হতে পারে বা নিফটি বিজ অনেকে করেন, নিফটি ইটিএফে অনেকে পজিশন নেন, সেসব যদি থাকে তাহলে ঠিক আছে, ট্রেডিং স্টপ লস এখন এখানে নিয়ে নিয়ে এগোনো গেল, ঠিক আছে। আলাদা করে এখন নতুন পজিশন নেওয়ার একদমই সময় আসেনি, যদিও বেড়ে ধরুন সোমবার দেখলেন 200 পয়েন্ট বেড়ে গেছে, এ বাবা নিলে তো ভালো হতো, না না, ট্রেডার হিসাবে, ইনভেস্টরদের কথা বলছি না, ইনভেস্টরদের যে কোনো লেভেলেই নিতে পারে যদি 10 বছরের নজরিয়া থাকে। ট্রেডারদের বলছি, ট্রেডাররা এরকম মানে স্ট্রেট হয়ে যখন ব্রেকআউট দিয়ে তার মাঝখানে আছে, সাপোর্ট আর রেজিস্ট্যান্সের মাঝামাঝি আছে, তখন তো ট্রেড নেওয়াটা কেমন লাগে যেন, ঠিক আছে। হ্যাঁ, যারা ইন্ট্রাডে করছেন 15 মিনিটের চার্টে বা আওয়ারলি চার্টে বা 30 মিনিটের চার্টে বা 5 মিনিটের চার্টে, যে যেমন সেটআপ ইউজ করেন, সেই দেখে কিছু করছেন ইন্ট্রাডে বেসিসে, সেটা আলাদা, নর্মাল টাইমে নয়। নর্মাল টাইমে আমি আপনাদেরকে এই সময় অনেকবার বলেছি কোথায় রেজিস্ট্যান্স কোথায় সাপোর্ট, বারবার বলেছি 24,500 নিচে যতক্ষণ ক্লোজিং দিচ্ছে না নিফটি স্ট্রং আছে, স্ট্রং আছে, স্ট্রং আছে, উইকনেস নেই নেই নেই, বারবার বলেছি, বারবার কনফিডেন্স জুগিয়েছি, ঠিক আছে। যাই হোক, এই হচ্ছে নিফটির। আমার মেন্টালিটি কি বা আমার মানসিকতা কি থাকবে অ্যাজ আ ডিসক্লেমার বলি, আমার নিফটিতে 25,000 লেভেল থেকে একটু পজিশন ছিল। 25,000 লেভেলে মানে যেদিন ব্রেকআউটটা দেয় তারপর যে লাস্টের দিকে আবার বিনা কারণে ড্রপ করে, সেই সময় আমি 25,025 এইরকম নাগাদে পজিশন নিয়েছিলাম। তার 60-70% প্রফিট আমি বুক করে নিয়েছি 25,610-এ, মানে 25,030-এ পজিশন, 25,610-এ আমি কিন্তু 70% পজিশন আমার ক্লিয়ার করে দিয়েছি, প্রফিট বুক করে নিয়েছি। বাদ বাকি 20-30% যেটা আছে, যেমন যেমন নিফটি চলবে আমি আস্তে আস্তে তার থেকে প্রফিট বুক করে নেব। মানে একটা ভালো 600 পয়েন্টের একটা র্যালি আমি কিন্তু ধরতে পেরেছি। এবং যারা আমার মানে আমার এইখানে আছেন, আমার ইউটিউবের সাথে জড়িত আছেন, তারা নিশ্চয়ই টেকনিক্যাল প্যাটার্নটা বুঝতে পেরেছেন। যদি পারেন প্লিজ নিচে একটু কমেন্ট করে দেবেন। আচ্ছা, এইবার আমি আসবো চারটে স্টক নিয়ে আলোচনায়। প্লিজ ভিডিওটাকে একটু লাইক করে দিন, কারণ এরকম ট্রান্সপারেন্টলি আপনাদেরকে মনে হয় কেউ জিনিসগুলো দেখায় না, বোঝায় না। ট্রান্সপারেন্টলি আমি আলোচনা করছি, এটা যদি ভালো লেগে থাকে, আমাকেও একটু মোটিভেশনের দরকার তো থাকে, আমারও দরকার থাকে, আমিও তো মানুষ। তো প্লিজ একটু মোটিভেট করবেন, একটা ভালো কমেন্ট যদি পারেন, আপনার মতামত সেটা একটু করবেন, আর ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন। যারা নতুন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা চান যে এরকম অ্যাওয়ারনেস ছড়াক, তারা কিন্তু প্লিজ ভিডিওটা একটু আপনাদের গ্রুপে শেয়ার করবেন অবশ্যই, ঠিক আছে। কারণ একটু শেয়ার মার্কেটেরও ট্রান্সপারেন্সির যথেষ্ট অভাব থাকে। যদি মনে হয় এই চ্যানেলটা ট্রান্সপারেন্ট, তাহলে একটু শেয়ার করবেন। চলুন আমি চারটে স্টক নিয়ে আপনাদের সাথে আলোচনা করি। সেটা হচ্ছে, প্রথম যে স্টকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিডিএসএল। বহুল প্রচলিত স্টক, মানে আমার এখান থেকে বহুবার শুনেছেন। ফান্ডামেন্টালি ঠিক আছে, আমি এটাকে একটু ফান্ডামেন্টালি দেখছি, যদি বলেন সেই অনুযায়ী ঠিক আছে। যদি স্টপ লস বলেন, এখন 1586-তে স্টপ লস, যেটা অনেকটা দূরে, মানে পজিশনাল টাইপের যারা কেউ দেখতে চান তাদের 1583-তে একটু স্টপ লস ফপলসগুলো থাকছে একটু দূরে, কিন্তু ঠিক আছে। এমনিতে যাদের একটু লং টার্ম ভিউ আছে তারা এটা অ্যানালিসিস পারপাসে নিতে পারেন। এখানে যে চারটে স্টকই বলবো আমি কিন্তু সবই বলছি অ্যানালিসিসের পারপাসের জন্য, আপনাদের পড়াশোনা করার জন্য। এই নয়, কোনো রেকমেন্ডেশন আমার তরফ থেকে নেই, বাই সেল হোল্ড কিচ্ছু বলা নেই। নিজেদের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের অ্যাডভাইস নিয়েই কাজ করবেন, নিজেরা অ্যানালিসিসের জন্য ওয়াচ লিস্টে রাখতে পারেন, সেই জন্য বলছি। সিডিএসএল একটা ব্যাপার আছে, যদিও দামটা এখন অনেকটাই বেড়ে গেছে। আমি যখন এই চ্যানেলে প্রথম 1 মাস আগে কভার করি, তখন 1100 টাকায় আমি কভার করেছিলাম, সেই ভিডিওটাও আমার আছে, দেখে নেবেন। 1100 টাকায় কভার ছিল, সেটার অ্যাজ আ কন্টিনিউয়েশনও দেখতে পারেন। যারা 1100 টাকায় নিয়েছেন, 1200 টাকায় নিয়েছেন, 1400 টাকায় নিয়েছেন, তারা তো নিশ্চয়ই বলবেন যে সঞ্জয় এখন টেকনিক্যালি কি দেখছো। টেকনিক্যালি ট্রেলিং স্টপ লস 1550 টাকায় বা 1590 এরকম জায়গায় নিয়ে এটা যাওয়া উচিত। এই সুইং যে লো করেছে, এই সুইং লোয়ের এই নিচে, ঠিক আছে, এই জায়গাগুলোতে এখন ট্রেলিং স্টপ লস থাকবে যদি পজিশন থেকে থাকে। ওকে, তারপর আসবো কেফিন টেক।
কেফিনটেকও কিন্তু বেশ গুটি গুটি পায়, হায়ার হাই হায়ার লো করে অল্প অল্প এগোচ্ছে, ঠিক আছে। এরও ব্যাপারটা একটু যদি সাপোর্ট বলেন 1265 নাগাদ সাপোর্ট আছে, এখনও ঠিক আছে। 1265 ভেঙে গেলে খারাপ, এই ব্যাপারটা থাকবে। 1265 কেন বলছি, এই যে এই লেভেলটা ঠিক আছে, এই লেভেলটা যদি ভেঙে গিয়ে ক্লোজিং দেয় তাহলে খারাপ। তার উপরে যতক্ষণ আছে ঠিক আছে, এখন দাম চলছে আপনার 1365 টাকার মতো, ইটস ওকে কেফিনটেক। আচ্ছা, এগুলো মার্কেট ইনফ্রা স্টক, এর মধ্যে বিএসসি কেও ইনক্লুড করতে পারেন, তবে এনএসসির আইপিও আসবে করছে। এনএসসির আইপিও কি ভ্যালুয়েশনে থাকবে ওইটা কিন্তু যেদিন ডিক্লেয়ার হবে সেদিন বিএসসি হয়তো খারাপও রিয়্যাক্ট করতে পারে, ভালোও রিয়্যাক্ট করতে পারে, কেউ জানা নেই। সুতরাং ওই রিস্কটা যারা নিতে পারবেন তারা বিএসসি ফিএসসিও একটু দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। বিএসসির প্রতিও আমার সম পরিমাণ ব্যাপার আছে, মানে ভালো আমার লাগে। তারপরের যে স্টকটা বলবো সেটা হচ্ছে জিও ফিনান্স। জিও ফিনান্সে আগে কিছু খবর এসেছে, সেটা একটু বলবো। চার্টে তো দেখছেন ব্রেকআউট হয়েছে, এবার একটু ঠান্ডা হবে, তারপর একটু এন্ট্রি ফেন্ট্রির কথা দেখা যায়। সেক্ষেত্রে স্টপ লস থাকবে এই সাপোর্ট জোন যদি ভেঙে যায়, এই সাপোর্ট জোনটা, ঠিক আছে, যেটা আপনার মোটামুটি 300-র একটু উপরে, তবে ওই রাউন্ড ফিগারে যদি রাখেন 305, 300-র নিচে ক্লোজিং দিলে বেরিয়ে যেতে হবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তবে লাস্ট দিনও যদি একটু দেখেন, সেদিন এই এসেছে যে ওরা তো মিউচুয়াল ফান্ড অলরেডি লঞ্চ করেছে। হ্যাঁ, জিওর কিছু প্রথমে যখন মিউচুয়াল ফান্ড আসে তখন তারা দেখবেন লিকুইড ফান্ড, ওভারনাইট ফান্ড এগুলো দিয়ে শুরু করে, প্রথমেই ইকুইটি ফান্ড দিয়ে শুরু করে না। তো লিকুইড ফান্ড, ওদের এইসব ফান্ডগুলো কিন্তু অলরেডি এসেছে বাজারে, ঠিক আছে, মানে এনএফও হিসাবে এসেছে, ইকুইটি ফান্ডেও আসবে। সুতরাং মিউচুয়াল ফান্ডে নেমে গেছে, নাম দিয়েছে জিও ব্ল্যাক রক। কিন্তু যেটা সব থেকে বেশি হলো, গতকাল ওদের মানে মার্কেট পার্টিসিপেন্ট যারা আছে, মানে সেবি বা রেগুলেটরি আছে, তার থেকে ব্রোকারেজ মানে ব্রোকার নামারও লাইসেন্সিং পেয়ে গেছে বা ক্লিয়ারেন্স এসে গেছে মোটামুটি। হার্ডেলটা একটা বড় হার্ডেল ওরা পেয়েছে, মানে ওরা ব্রোকারেজ ব্যবসাতেও আসছে এবং ওরা যে ব্যবসায় নামে একটু ডিসরাপশন আনে জানেন, এবার দেখা যাক কী হয়। কিন্তু সেটা একটা ভালো দিক এবং সেটা মার্কেট আগে থেকেই জানতো বলেই কিন্তু এই র্যালিটা, যে ব্রোকারেজ ব্যবসাতেও সে ওই লাইসেন্স ফাইসেন্সিংগুলো পেয়ে গেছে। তো এবার একটু ঠান্ডা হোক, তারপর একটু দেখা টাকা যেতে পারে। তবে যতক্ষণ 300-র উপরে, এটা মনে রাখবেন, যতক্ষণ 300-র উপরে আছে ততক্ষণ ঠিক আছে। আর প্রত্যেকটারই আমি স্টপ লস নিয়ে আলোচনা করেছি। যদি সিডিএসএল বলেন 1590, কেফিনটেকের ক্ষেত্রে এই ক্ষেত্রে এই লেভেলটা যেটা আপনার 1265, সেখানে স্টপ লসের ব্যাপার। জিও ফিনান্স 300। এইবার আমি বল, কারণ স্টপ লস ছাড়া কোনো ট্রেডিং বা কোনো রকম পজিশনে কিন্তু যাবেন না, অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের অ্যাডভাইস নিয়ে কাজ করবেন, তাও স্টপ লস ছাড়া কিন্তু ট্রেডে কোনোদিন যাওয়া উচিত নয়। এবার যে 4 নম্বর স্টকে আসবো সেটা একটা ইটিএফ টাইপের, যেটা একটা ডিফেন্স ইটিএফ, ধরুন মড ডিফেন্স। কেন ইটিএফের চার্ট আমি দেখি না, আমি তার আন্ডারলাইন যে ইন্ডেক্সটা আছে তার চার্টে আসি। তার যদি আসি নিফটি ডিফেন্সের আমি যদি চার্ট দেখি, দেখুন নিফটি ডিফেন্সের যদি চার্ট দেখি, এইটাকে আমি ডিলিট করছি। যদি দেখেন নিফটি, আমি এই সব জায়গায় কাভার করেছিলাম, এই জায়গাতেই যখন ইন্ডিয়া পাকিস্তান কনফ্লিক্টের ফায়ারটা হয় তখন, তারপর বেড়েছিল, তারপর আবার কনসলিডেট করেছে, আবার বেড়েছে, তারপর কয়েকদিন ধরে কনসলিডেট করে আবার যেন একটু উপরের দিকে যাওয়ার প্রবণতা দেখাচ্ছে। ইট মে ফেল, নিচে আসতে পারে, কিন্তু ঠিক আছে, একটা আপট্রেন্ডিং ইটিএফ বা আপট্রেন্ডিং সেক্টর যখন কনসলিডেট করে প্রথম একটু লোয়ার বাউন্ড থেকে একটু বাড়ার প্রবণতা দেখায়, তখন সেখানে একটু করা যেতে পারে, একটু দেখা যেতে পারে, নজরে আনা যেতে পারে। স্টপ লস, স্ট্রিক্ট স্টপ লস কিন্তু থাকবে এই লেভেলে, এই লেভেলটা কি আমি মার্কও করে দিই। এবার দেখুন ব্যাপারটা কোথায় দাঁড়ায় সেটা একটু মনে রাখবেন। এখানে ধরুন স্টপ লস, এবার ধরুন কখনো এটা ঘুরে স্টপ লস হিট হয়ে গেল, তাহলে কি এই পুরো ব্যাপারটা থেকে লসে আমি বেরোলাম? একদমই নয়। এইভাবে দেখবেন, কারণ এইখানে পজিশন তো আমার, যেমন পার্সোনালি পজিশন এইখানে ছিল, যখন আমি আপনাদের সাথে ইউটিউবে প্রথম এনে দেখে বলেছিলাম ওই কনফ্লিক্টটা শেষ হওয়ার পর যে এবার ডিফেন্স সেক্টরে নজর রাখুন, তখন এইখানে ছিল। এখান থেকে তো আমি কয়েক রাউন্ড পজিটিভে নিয়ে ফেলেছি, এখান থেকে এখানে 25% রিটার্ন দিয়েছে, এইখান থেকে এখানে না 25% রিটার্ন দিয়েছে। এবং আমার যে মে জুন মাসে যে ওই প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টটা, যে পিএনএলটা দেখলেন, তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মিং এই ইন্ডেক্সটা ছিল বা এই ইটিএফটা ছিল,
ঠিক আছে, আমার লাভটাকে ভালো করার জন্য ওয়ান অফ দ্য দায়ী কিন্তু এ ছিল। তো যাই হোক, এ 25% রিটার্ন দিয়েছে, আবার আমি হয়তো এখানে নিলাম, তার স্টপ লস এখানে, এখানে হয়তো আমার 3% দিতে হতে পারে, মানে যদি লস ট্রিগার হয়, স্টপ লস ট্রিগার হয়, তাহলে আমি ভাববো 25% আমার লাভ না হয়ে 25 মাইনাস 3 আমার ধরুন 22% লাভ হয়েছে, 20% লাভ হয়েছে, এটাই ভাববো। সুতরাং যারা কন্টিনিউয়েশন অফ আছেন তারাই এই ব্যাপারগুলো এইভাবে দেখবেন। যারা কন্টিনিউয়েশন এই প্রথম নিচ্ছেন তাহলে তো একটু রিস্ক থেকেই যায়, তাও আমি লেভেলগুলো মার্ক করে দিলাম। আপনি যে, আমি তো নিতেও বলছি না, কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইসও নয়, জাস্ট অ্যানালিসিস পারপাসে বললাম একটু নজর রাখবেন এই ডিফেন্স সেক্টরকে এখন। ওকে, তো এই ছিল মোটামুটি 4টে স্টক, মানে 3টে স্টক আর একটা ইটিএফ বা একটা সেক্টর নিয়ে একটু কথা বলার ছিল, সেটা বললাম। নিফটি নিয়ে এখনও পজিটিভ মাইন্ডসেটই আছে, এখনও মানে কি 1.5 মাস ধরেই ছিল। হ্যাঁ, এবার দেখুন 600 পয়েন্টের র্যালি দিয়েছে, হয়তো 700 পয়েন্ট করবে বা তারপর একটু দাঁড়াবে, তারপর আবার 26,000কে টেক অফ করার দিকে আস্তে আস্তে যাবে। কত সময় কি করে সেটা যেমন যেমন চার্টে আসবে আপনাদের বলবো। ভালো থাকবেন সবাই, প্লিজ ভিডিওটাকে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের স্ক্রিনে এই সুইং ট্রেডিংয়ের চ্যালেঞ্জের যে 4-5টা ভিডিওর সিরিজ যেটা আমি করেছিলাম সেটা কিন্তু চলে আসবে, সেইটা ক্লিক করে কিন্তু একটু দেখতে পারেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।